আসলে ভাই এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার মানে কোতার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান, কিন্তু এখন যেই অবস্থাটি সেখানে রয়েছে আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি মানে বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই, এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখলে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা, তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় মানে ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায় যার কারণে ওই স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করত, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজার। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা, ওই দিনই দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন ওনার মানে ফিল হলো যে এটা কোনো মানে লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা, ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে মানে বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। মানে পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন, ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা মানে ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচুন, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে, নির্ঘাত একটা মানে ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে মানে চিৎকার মানে লাফ দিয়ে উপরে উঠে মানে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো এই সমস্ত কথা বলে মানে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। এবং স্বাভাবিক আর কি, যে সবাই বলেন এই যে নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই মানে এই যে এরকম কিছু একটা ঘটতে পারে। তখন পানিতে সবাই নামা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর মানে এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড! তখন এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বলল কিভাবে, তার মানে ওর সাথে ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে সবাই এরকম মানে আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও মানে একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি মানে উল্টিয়ে ফেলে দিল। কোনো স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো বাচ্চা হলেও, কিন্তু মানে ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছু যেন মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই, মানে ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি, সে অন্যদিকে চলে গেছে, মনে করছে হয়তো বা সে পরে কোনো সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। রাসেল ভাই বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার, যে মানে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা মানে বলতে পারি যে একটা মানে নালার মতো নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায় তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পা
পায়ের উপর মনে হচ্ছে যে কোন একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে হুম। মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা তো মানুষের, তাহলে এটা কার হতে আচ্ছা। পারে? একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখান থেকে বের করা হয়। রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোন স্কিন ডিজিজ হয়েছে, হুম। এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ও এইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে সেখানে স্রোতও ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে ওইভাবে এভাবে ওকে হত্যা করলো? এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। তো এই ঘটনার রাসেল ভাই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়। যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায় এবং এই লাশগুলোর সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে। মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল। এবং রাসেল ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসার থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তোবা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা কোনো যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারেনি। তো এটা যদি রাসেল ভাই আমরা যদি ওলা ওঠা বলি, আমরা দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয় তা একের পরে হতে থাকে, সবাই মানে একটা সময় হতো এরকম। মারা যায়। কিন্তু এরকম ছিল না। এরকম মারা যায়, প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এই এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না। আচ্ছা। কিন্তু এলাকায় এবং প্রত্যেকে রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম হয় এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই এটা তো কোনো সমাধান নয় যে আসলে কি ঘটনা ঘটছে, এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। তারপরও বললেন যে তার উস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে একটু পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার উস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবা, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে নৌকায় চড়ে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়নি। আচ্ছা। তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকে, কিছুই দেখে না, ওইরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা। তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, কারণ নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো ওরা সাথে সাথে যখন ওই দূর থেকে খেয়াল করেছে, সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবও সাথে সাথে ওখানে চলে আসছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা, সারা মানে মানে খুবই মানে থুরথুরে বুড়ি এবং হাতে একটি লাঠি রয়েছে এবং লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আর হাতে একটি আলো রয়েছে এবং আলোটা আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়, আচ্ছা, মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে, কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই, মানে এখনো ওইখানে নাই, ওটা বিশেষ করে চরাঞ্চল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চরটা ভেঙে গেছে। তো যখন ওইটা যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যান। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দর ভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সুন্দর করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন মানে রাগের মানে রাগী
মানে চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অন্যায় অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা আপনি ভালো আছেন, আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম, আসেন, আপনার মানে আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মানে মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের মানে সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়, পরে বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন। বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা। তখন বলে তারপরও যদি আপনার কিছু লাগে বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন না। এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর থেকে হেঁটে আসছে এরকম অদ্ভুত চেহারার বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকমের লম্বা একজন মহিলা, মানে সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। তো রাত মানে ঘন্টাখানিক পরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে যে ওরে বাবারে মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ওই ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন নাসির ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণা এসে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস সেভাবে? বলে এটাই আমার কাজ, আমি এভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মতো এরকম অসংখ্য আছে যা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনো এই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনো এই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুতভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে মানে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার মানে জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মানে মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা সত্য, এটা কিন্তু সত্য ঘটনা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই মানে পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলা বুড়িকে দেখেছে। এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা মানে পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে, এখনো কিন্তু রাসেল ভাই ঘটে। এখন যে মানে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন মানে আমাদের কাছে হয়তো ওইভাবে আমাদের সামনে আসে না বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকেই লিখতে শুরু করেছেন। মারিয়া মিম আমাদের লিখেছেন এবং তিনি লিখেছেন, হাই রাসেল ভাই কেমন আছেন? আমি কেমন আছো? আমি মিম বাড্ডা থেকে শুনছি, একটু লেট হয়ে গেল, বাই দ্য ওয়ে ভালো গল্প শুনতে চাই। ওকে, আমাদেরকে দেখতে পাচ্ছি প্যাসিফিক ফয়সাল লিখেছেন, তিনি আমাদের
আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ABM সাইম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন MD রুদ্র ইসলাম, MD নাইম খান আমার সঙ্গে আছেন সজীব আহমদ, এছাড়াও অবাক ঘোষ অনিক আমাদের সঙ্গে আছেন, সুভাষ দেবনাথ তিনি অ্যাপ দিয়ে শুনছেন, MD বাদল তকদার আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে সাউথ আফ্রিকা থেকে শুনছেন আসলাম আহমদ, RJ সোহেল বগুড়া থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন, এছাড়াও SM মেহেদি হাসান ময়মনসিং থেকে আমাদের সঙ্গে আছেন সালাউদ্দিন জয়, এবং তিনি আমাদের সঙ্গে আশরাফুল মাহমুদ অ্যাশ রয়েছেন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন, এছাড়া স্ক্রিনশট আর কি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নূর সাইদ আছেন আশুগঞ্জ থেকে, ABM সাইম আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলেন আমার কাছে সত্য ঘটনা আছে, পাঠিয়ে দিন ভূত FM এ। আমাদের সঙ্গে এটি মুন্না আহমেদ লিখেছেন যে বাবু ভাই থাকা মানে এপিসোডটা সেই রকম হওয়া, উই হোপ সো। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD সৌরভ হাসান শিহাব, এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে এবং ঘটনা শোনার অপেক্ষায় আছেন। ঘটনা কিন্তু একটা হয়ে গেছে এর মধ্যে। হৃদয়ের শেষ কথা আমাদের সাথে আছেন, এবং তিনি বলছেন তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও মনিরা বাড়ি মৌ আছেন আমাদের সঙ্গে আছেন RH রওয়ানি ঘুম বাবু আমাদের সঙ্গে আছেন, আনমোনা মিজান, ইসমিতা রাজ আমাদের সঙ্গে আছেন শেখ ফয়সাল আল মামুন, MD ফারুক আহমেদ আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান চলে আসতে পারেন www.facebook.com/bridge.furti অথবা www.facebook.com/bhutafm.russell। আমরা কয়েকদিন আগে যখন টাইটানিকের ঘটনাটা নিয়ে শেয়ার করেছিলাম একটা ঘটনা, তারপর থেকে আমরা অসংখ্য ইমেল পেয়েছি, এবং সেই ইমেইলের মধ্যে সবাই আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন ধরনের ঘটনা, এবং অনেকেই অনেক ধরনের কাহিনী লিখেছেন, এবং টাইটানিক সম্পর্কে বিভিন্ন বিতর্ক যেগুলো রয়েছে সেগুলোও তুলে ধরেছেন। আমাদের সঙ্গে আহনাফ হোসেন পালবাড়ি যশোর থেকে যেমন অনেক কথা লিখেছেন, তার ঘটনা বা তার কথার উল্লেখ অংশ বিশেষ আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। যেমন তিনি লিখেছেন যে অনেকের ধারণা ছিল যে টাইটানিক জাহাজে কোনো অভিশাপ ছিল। এই যুক্তি প্রমাণ করার অন্যতম একটি কারণ হিসেবে তারা দেখিয়েছিলেন টাইটানিকের নম্বর 390904। এটা কিন্তু উনি লিখেছেন, আমি সেভাবেই পড়ছি ওনার কথা অনুযায়ী। পানিতে এর প্রতিবিম্বের পাশ পরিবর্তন করলে হয় নৌ পোপ। এছাড়া প্রাথমিকভাবে ও সর্বাধুনিক মতানুসারে আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগার ফলেই এই দুর্ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়, কিন্তু এর বাইরেও অনেক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনীটি জানায় 1998 সালের 19 অক্টোবর টাইমস। সে অনুসারে টাইটানিক জাহাজে নাকি ছিল মিশরীয় এক রাজকুমারীর অভিশপ্ত মমি। বলা হয় মমির অভিশাপের কারণেই ভাসমান বরফ দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়েছিল টাইটানিক। এ তো গেল অযৌক্তিক কারণ। বিতর্কও রয়েছে। বিতর্ক যেমন এদিকে টাইটানিক ও অলিম্পিক এই দুটি জাহাজকে নিয়ে রয়েছে বিতর্ক। আসলে সেদিন দুর্ঘটনায় কোন জাহাজটি ডুবেছিল? 1999 সালে 64 বছর বয়স্ক অক্সফোর্ডের রবিন গার্নার তার লেখা টাইটানিক দ্য শিপ দ্যাট নেভার স্যাঙ্ক দাবি করেন যে টাইটানিক কখনোই ডুবেনি। আর তার দাবি অনেকটাই মিলে যায় কথিত টাইটানিকে বেঁচে যাওয়া যাত্রীদের দেয়া সাক্ষ্যের সাথে। বেঁচে যাওয়া যাত্রীদের মতে ডুবে যাওয়া টাইটানিকের লোগো ছিল অন্যরকম, তা কোনো মতেই টাইটানিকের সাথে মেলে না। রবিন গার্নারের মতে 15 এপ্রিল 1912 সালে যে জাহাজটি ডুবেছিল সেটি ছিল অলিম্পিক নামের আরেকটি জাহাজ। তাহলে এখানে প্রশ্ন থাকে, আসল টাইটানিকের সেই 2200 যাত্রী কোথায়? এছাড়াও আরো বিতর্ক রয়েছে। অসাবধানতাবশত নয়, নাবিকের ভুলের কারণে ডুবেছে টাইটানিক। গোপন বৈঠকের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববাসীর কাছে আসল ঘটনা চেপে যাওয়া হয়েছে। এইখানে সেকেন্ড অফিসারের আত্মীয়ের কথা লেখা একটা বইতে দাবি করা হয়েছে যে এতদিন পর্যন্ত এটি ফ্যামিলি সিক্রেট হিসেবে সবার মাঝে গোপন ছিল। সেকেন্ড অফিসারের এছাড়াও আরো বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে এই সমস্ত বিষয় নিয়ে, এবং এরকম অনেক ধরনের কথা, অনেক ধরনের বিশ্বাস অবিশ্বাস, অনেক যৌক্তিক কারণ, অনেক অযৌক্তিক কারণ, অনেক বিতর্ক প্রচলিত আছে টাইটানিক নিয়ে। এই যে রহস্যগুলো পৃথিবীতে ঘটে, এই যে বিভিন্ন রহস্যের বেড়াজাল আমরা কোনোভাবেই অতিক্রম করতে পারি না, এর পেছনে কারণটা আসলে কি?
আসলে এই রহস্যের জাল যখন ঘনীভূত হয় তখন আমরাও আস্তে আস্তে আমাদের আস্থা থেকে, আমাদের বিশ্বাস থেকে বিভ্রান্ত হয়ে পড়ি, এবং আমরাও অনেক মানে মানে এটা আমার কাছে মনে হয় যে কোনটা বিশ্বাস করবেন ইটস ইয়োর চয়েস, যে আপনি যেটা বিশ্বাস করবেন ইটস কমপ্লিটলি ইয়োর চয়েস, এবং আপনি যেটা অবিশ্বাস করবেন সেটাও তাই। সো আমার মনে হয় যে আপনার কি মনে হয়, এটা নিয়ে আপনি রিসার্চ করতে পারেন। পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, জাহাজ নিয়ে, ট্রেন নিয়ে, এরোপ্লেন নিয়েও তো আমাদের ভূতফিল্ম আপনারা শুনেছেন, তাই না? সেই পাইলট নিয়ে, তারপরে যাত্রীর বিভিন্ন এক্সপেরিয়েন্স, পাইলটের বিভিন্ন এক্সপেরিয়েন্স, এই ধরনের ঘটনাগুলো চাইলে আপনিও পাঠাতে পারেন। আমরা এর পরেই বাবু ভাইয়ের ঘটনা শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি আছে। বিরতির পরে ফিরে আসছি বাবু ভাইকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and do ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. Welcome back. The night comes alive with Graminphone. যেমন কথা তেমন কাজ, কোনো কথা হবে না। চলে যাব বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে, এবং বাবু ভাই দেখি আজকে কি ঘটনা নিয়ে এসেছেন। রাসেল ভাই, আজকে যে স্টোরিটা নিয়ে এসছে এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভইয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ, এবং ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি, ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডে সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা, ওখানে ইংল্যান্ডে ব্রন বট আপ। তো এটা বেসিক্যালি আনন্দ বললো, কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। আনন্দ ওয়াজ বর্ন আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভইয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট। পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আদিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা, এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে পোস্টে, অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানর্মাল থিংস। আচ্ছা, এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা, কবরস্থান ছিল, এখনো আছে, মানে ছিল মানে এখনো আছে। ওই হাইগেট সেমিট্রিতে, আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট খ্রিস্টান সেমিট্রি। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় আউট অফ কিউরিয়াসিটি। এটা তো ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে, এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় বিয়ে করার জন্য। অ্যান্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে, মানে ওদের কথাটা হচ্ছে সেমিট্রিটা নাকি দুইটা অংশ আছে, এবং দুই পাশে মানে দুই সাইডে এবং বিশাল। বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পারতেছেন, অনেক বড়, অনেক বড়। মানে আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজ হয়ে যায় ফার্স্টে। যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটা কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড। প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল, এবং ঈশের বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, হ্যাঁ,
একটা চিল ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় ওদের মধ্যে ভয় ব্যাপারটার থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা, ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে ইউনো ওয়ান, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুজন আসছি, অ্যান্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাপু খেলি, অ্যান্ড দেখি এটা কেমন, হ্যাঁ খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখেন। তো ও বলতেছে যে লুকানো কি, লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয় তার বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সে বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটার মাটির। এটা অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়, অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন তাহলে। হ্যাঁ, সেটাই। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে খ্রিস্টানদের একটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স, তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড ফিল। ও আচ্ছা, লুকোচুরি খেলাটা হবে এইভাবে। আমি ভেবেছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা আচ্ছা। এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু। এনিওয়েজ, তো প্রথম ইটাই পড়ে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড, ওরা দুজন একটা টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন, প্রথম খেলা শুরু হয়ে যায়। ইউজিন দাঁড়ায় এক জায়গায়, যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা মানে খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই শুরু হয়ে গেছে, খেলা শুরু করতো। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাও ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে এই চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বোঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। হোয়াট দে সে ফ্রম দ্য হার্ট, একদম সেটা আমার মনে হয়। ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, এন্ড ওর ফ্রেন্ড হারিয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখেন না, তো হারার আগে একটা শীষ দেখে, হ্যাঁ শীষ দিয়ে মানে বুঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে ও খুঁজতে থাকে রাসেল ভাই, এবং খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পেছনে যায়, এবং একসময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে ঝিঝি পোকার হালকা শব্দ স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নাই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাঁধা শুরু করে রাসেল, মানে একটু ভয় পেতে থাকে সে, এবং একা তো পুরো কবরস্থানে। এবং দেখছে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও পিছু ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে দরজাটা যেখানে আছে সেখানে কান পাথরের ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস, আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে কি হাসলো। তো হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে সে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথাটা কাজ করে, এবং নক করার কোনো শব্দ পেছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড়খড় খড়খড় শব্দ, বাট সে কিন্তু মানে ওইটার তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বোঝা যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে, ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায় কিছুটা, ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, আমি জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে আর ইউ দেয়ার, হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গট ইউ, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখে বন্ধুরা বসে আছে, মানে
ওর বন্ধুরা বসে আছে। My God. তো ও ওকে পেয়ে মানে মানে মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি না, ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, আমার সময় নেই, ভালো লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে, বন্ধুর হাতটা ধরে, হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুজবাম হচ্ছে। তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট, আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম, তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়, বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে যাকে খুঁজে পেল, ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা ডিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো। ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস গো, আমরা ওইটা আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু হাঁটা দেয়, ওর আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুরা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কিড, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছু পিছু যাচ্ছে। তো ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে যে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে কিছু দেখতে পায় না, হ্যাঁ, এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ, বার্চ গাছ, এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় দানা বেঁধে উঠতে থাকে। তো ওর ফ্রেন্ডকে একবার ডাকে, হ্যাঁ স্টপ, আমরা না যাই ওখানে, উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাবো। বলে কি নো ডিচ একটু কাছেই, তুমি আসো, আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম, আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতে কিন্তু একটা ঢাল আছে বেশ, ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, ওখানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধক করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে, ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নেই। এক পর্যায়ে বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না বন্ধু, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এবং এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা যাচ্ছে না, মানে মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম। এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পেছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে কেউ, খুব জোরে 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 ডাকতেছে পেছনে। তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, ওর সাথে দৌড় দিয়ে আসতেছে। এবং ও সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, ওকে বলে যে তোমার কি হয়েছে। ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে এসে। বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে আমি ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছিলে ওখানে, তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং
এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে। মানুষ সবাই তাই, আমিও অনেক শুনেছি এরকমই লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটনা যেতে পারে। অবশ্যই ইটস জিন, নাথিং বাট জিন। এরা এই যে অ্যাবান্ডেন্ড কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গাই তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে, এবং আপনাদের প্রত্যেকের বাথরুমে। সেটাই, গভীর রাতে যদি বাথরুমে যায় কেউ, তাহলে মানে সেটাই, মানে আমি শুনেছি যে সবচেয়ে বেশি মানে আমাদের কাছাকাছি কোথাও যদি মানে অনেকে বলেন যে দেখার শখ, রুমের ভেতরেই আছে, রুমের ভেতরে বা বাথরুমে আপনি পেয়ে যেতে পারেন, এবং যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আলো আধারিতে অথবা লাইট জ্বালানো অবস্থায় দেখা হয়ে যেতে পারে। এটা কিন্তু রাসেল ভাই মানে আউট অফ নাথিং যে বোগাস একটা কাহিনী বলে দিলাম তা না। বাথরুমে যা আছে এটা ধর্মভাবে স্বীকৃত। আমাদের রিলিজিয়নে, ক্রিশ্চিয়ানিটিতে সব জায়গায় বলা আছে যে দোজ প্লেসেস আর the best place for these demons. এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা যে আপনি যদি হঠাৎ করে রাতের বেলায় ঘুম থেকে উঠে আপনি ওয়াশরুমে গেলেন এবং ওয়াশরুমে গিয়ে দেখলেন যে আপনারই মতো দেখতে অন্য কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার পরিবারে পরিচিত কারো মতো কেউ দাঁড়িয়ে আছে, বা আপনার কোনো বন্ধু দাঁড়িয়ে আছে, বা একদম অপরিচিত কোনো একজন মানুষ দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, তাহলে একেবারে অবাক হবেন না। আয়নার ব্যাপারটা তো অনেকেই দেখেছেন, অনেকেই দেখছে। মানে আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগে আয়নার ব্যাপারটা যেটা, সেটা যে আমি ওয়াশরুমে গেলাম, আয়নার দিকে তাকাচ্ছি, কিন্তু আয়নার মধ্যে কোনো ছায়া নাই। হ্যাঁ, এবং অনেকেও দেখছে যে সে যখন মুভ করে যায় আয়নাটা ঠিকই দাঁড়ায় আছে। হাউ ক্যান ইট বি? আরো জিনিস দেখে, সেটা হচ্ছে যে আয়নার দিকে তাকিয়ে আছে, পেছনে আরেকজন তাকিয়ে আছে। তো মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হচ্ছে যে মানুষজন অনেকেই ভূতের ফিল্ম শোনার পর অনেকে বলেন রাতবেলা আয়নার দিকে তাকাই না আমি। সিম্পলি অনেক এটা ভয়ের ব্যাপার, কারণ এই কাহিনীগুলো শোনার পর অনেকের মনে ভয় থেকে যায়, এবং সাবকনশিয়াস মাইন্ডেও অনেকে এই জিনিসটা দেখে, বাট ইন রিয়েল লাইফে অনেকে দেখেছে একদম। এবং আরেকটা কাহিনী রাসেল ভাই অনেকের কাছে শুনি যে ঘুম থেকে ওঠার পর অনেকেই কিন্তু দেখেছে তার মুখের দিকে তাকায় আছে। এইটা অনেক শুনেছি। এবং আরেকটা জিনিস যে আয়নায় শুধুমাত্র যে মানুষ দেখা যায় তাই তো না, অনেক সময় আয়নায়, অনেক সময় এরকম শুনেছিলাম আমরা যে আয়নায় জিন হাজির করে তারপরে আয়নাটা ঢেকে দিয়ে তাকে আটকে ফেলা হয়। তো আয়না একটা অদ্ভুত জিনিস আমার কাছে, কেন যেন মনে হয় কি যে আয়না আর একটা দুনিয়া, মানে একটা ওয়ার্ল্ড। আয়না নিয়ে তো কথাই আছে যে আয়না প্রাচীন রোমানিয়ান বিশ্বাস করতো আয়না কিন্তু ঢেকে রাখতো ওরা। হ্যাঁ, এবং আমাদেরও কিন্তু বলা আছে যে আয়নাটাকে যে নরমালি এরকম এক্সপোজড অবস্থায় না রেখে কভার ইট আপ। হ্যাঁ, আমার কাছে এক্স্যাক্টলি। এবং আমার কাছে আমার মুভিটার নাম এই মুহূর্তে হঠাৎ করে ভুলে গেলাম, মাঝে মাঝে এরকম হয়। না, মিরর না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ঘটনাটা অনেকটা এরকম ধরনের যে আয়নার ভিতরে যে একটা জগৎ আছে, সেই জগৎ নিয়ে ঘটনা। কিছু ফ্যান্টাসি আর্টও আছে, দেখা যায় আয়নার ভিতরে এক সময় দেখা যায় যে প্রোটাগনিস্ট সে দেখা যায় যে সেই আয়নার ওয়ার্ল্ডে চলে গেছে, এবং সে মনে করছে যে আসলে সে হচ্ছে এই জগতেই আছে, কিন্তু আসলে দেখা যায় যে সে হচ্ছে তার ট্রান্সফর্ম হয়ে গেছে, সে এক জগৎ থেকে আরেক জগতে সে ট্রাভেল করে চলে গেছে, এবং সেই জগৎ থেকে সে দেখছে আমাদের এই পৃথিবীকে। আয়নাটাকে একটা পোর্টাল হিসেবে দেখে, ভ্যান হেলসিং সিনেমার মধ্যেও দেখায় যে ট্রান্সলভেনিয়া থেকে ড্রাকুলার এসে যাওয়ার সময় একটা আয়নাকে পোর্টাল হিসেবে তারা ইউজ করে। একদম। তো আয়না একটা অদ্ভুত রহস্যময় জিনিস, এবং আয়না নিয়ে কারো ঘটনা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আরো একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি 88 FM and Dio Furti. Bhoot FM. The night comes alive with Graminphone. Welcome back. আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88 FM এবং আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং এই মুহূর্তে স্টুডিওতে আছে ফারনান এবং বাবু ভাই। আমরা রেডিও ফুর্তির পেজে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি স্বপ্নময়ী বালক আমাকে লিখেছেন, এবং তিনি শুনছেন। তাবাসসুম ফারিয়া আমাকে বলছেন যে তিনি শুনতে চেষ্টা করছেন আর কি, আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি, আচ্ছা আপনি অ্যাপ ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনি চলে যেতে পারেন, আপনি বলছেন যে আপনি শুনতে চান, আপনি আপনার গুগল প্লে স্টোরে, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে সেখানে যেতে পারেন, আর যদি আপনি আইওএস হন তাহলে, অর্থাৎ আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে আপনি চলে যেতে পারেন অ্যাপ স্টোরে, এবং সেখানে গিয়ে জাস্ট রেডিও ফুর্তি টাইপ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন রেডিও ফুর্তি অ্যাপ, এবং সেটাতে আপনি সরাসরি শুনতে পারবেন। আবিদ হাসান রাকিব আমাদের লিখেছেন,
এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে প্লাবন লিখেছেন, আমাদের সাথে আরিফুন আহমেদ জুবায়ের আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন ভূত এফএম না শুনলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এরকম ভূতের অনেকগুলো ঘটনা রয়েছে। এটা না বোঝার কিছু নেই আরিফিন আহমেদ জুবায়ের, আমি জানি না আপনি কেন এই কথাটা লিখেছেন। যদি মনে করেন যে এটা নিয়ে মজা করছেন তাহলে আমি আপনাকে একটু বলি যে ভূত এফএম যখন আমরা শুরু করি তখনই আমাদের মেইন কনসেপ্টই ছিল এটা, যে বাংলাদেশের প্রতিটা মানুষ, আপনি আপনার বাবাকে জিজ্ঞেস করেন, আপনার বাবার কাছে, আপনার মায়ের কাছে, আপনার আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে একটা ঘটনা হয় তাদের লাইফে ঘটেছে অথবা তারা কারো কাছ থেকে শুনেছেন। তখনই মনে হচ্ছিল যে 16 কোটি ঘটনা তো এখন আমরা অনেক দেরি 16 কোটি ঘটনায় পৌঁছে দেবে না, 16 কোটি হোক, তারপর এরকম যদি মজা নেওয়ার জন্য বলে থাকেন তাহলে তো 16 কোটি ঘটনা হওয়ার পর সেই মজাটা নিতেই পারবেন, সেই সময়টা আছে। আর যদি না সত্যি সত্যি মিন করে থাকেন এটা, তাহলে ইয়েস দিস ইজ ট্রু যে আসলে অনেক ঘটনা রয়েছে। সাইফুল্লাহ শিবলু আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আই এম অন ভাইজান ফ্রম রাজশাহী। আমাদেরকে আবিদ কিং রহমান লিখেছেন বাবুহের ঘটনাটা ভালো। নিঝুম রাতের কাশফুল লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এমডি রাহাত শোভন, আজকে একটু বেশি হয়ে যাচ্ছে। আমাদের কুমার খান বলছেন রাসেল ভাই আজকে আর বাথরুমে যাব না। আমাদের সাথে মাফি সাহা লিখেছেন যে এখন খুবই মজা লাগছে। এখন পর্যন্ত আমি একটা এরকম পেলাম না যে কেউ বলেছেন যে ভাই আরো ভয়ের ঘটনা শুনতে চাই, তার মানে উই আর ডুইং গুড। সো আপনাদের ফিডব্যাক খুবই জরুরি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং পরবর্তী ঘটনায় আমাদেরকে শোনাবেন আফনান এবং মাসুম ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং সাচ এ গ্রেট মিউজিক। না আপনাকে বলছি, আপনাকে আমি আচ্ছা ফারনান, আমি আফনান আবার বলে ফেলেছি। ফারনান এখন আমাদের সাথে, ফারনান এবং আফনান দুটো নাম এত বেশি কাছাকাছি, হ্যাঁ, তো আমাদের ভুল হয়ে যায়। ফারনান আফনান একটা হচ্ছে এফ দিয়ে আর একটা হচ্ছে এ দিয়ে। আরে কি না থাক, আচ্ছা যাই হোক, আমরা ঘটনায় চলে যাই, কারণ ভূত এফএম ফান করার কোনো জায়গা না। তো আমরা চলে যাই ফারনানের কাছে। জি ভাই, আমি ফারনান পুরান ঢাকা থেকে এসেছি। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা বলেছে এক বড় ভাই, ওনার নাম হচ্ছে জিকু ভাই। আচ্ছা, ওনার নিজের সাথে এবং ওনার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটে। এবং যেটা হয় যে উনি এবং ওনার যে বড় ভাই, ওনারা দুইজন কাজিন। তো ওনারা ওনাদের দেশের বাড়ি থেকে যখন ঢাকায় ফিরবেন, তো তখন যেটা হয় যে ওনার দেশের বাড়ি পাবনা, এবং পাবনা থেকে তারা ঢাকায় বাইকের মাধ্যমে তারা আসবেন আর কি, এরকম একটা প্ল্যান করেন। এবং রাতের দিকে তারা এই জার্নিটা করে। তারা সচরাচর ওই রোডটা দিয়ে সবসময় যায়, তাদের এটা ইউজ টু যে সবসময় বাইক দিয়ে তারা ঢাকায় ফিরবে। তো এরকমই এক রাতে তারা প্ল্যান করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। এবং এরপরে যেটা হয় যে মাঝ পথে যখন আসে, তখন যেটা হয় যে হঠাৎ করে পিছনে যে ভাইটা বসা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে ফিল হচ্ছিল যে বাইকটা যখনই আপনার ব্রেক করা হচ্ছে, তখনই ঠিক পিছন থেকে কোন একটা বাতাসের মতো একটা ঝাপটা এসে তার গায়ে বারবার লাগছে। এবং এরকম যেটা মনে হবে যে পেছনে কেউ একজন বসে আছে। যখন বাইকের পেছনে কেউ একজন বসে থাকে, ব্রেক করলে যেমন একটা ধাক্কা লাগে, ঠিক সেরকম একটা ধাক্কা লাগতেছে একটু পরপর। তো এই কথাটা যখন সে তার যে ভাই, ছোট ভাই যে বাইকটা চালাচ্ছিল, তো তাকে যখন বলে, সে বলে যে আসলে এরকম কিছুই না, তুমি হয়তো বা ভুল, তোমার কাছে ভুল কিছু একটা মনে হচ্ছে। তখন এমন কোনো ওয়ে ছিল না যে সামনে যে বাইক চালাচ্ছে সে পিছনে চলে যাবে এবং যে পেছনে বসা সে সামনে যে বাইকটা চালাবে, কেননা বাইক একজনই ওখানে চালাতে পারত। তো সেই ক্ষেত্রে তাদের যে রোটেশনটাও হয়নি করা, এবং যে বাইক চালাচ্ছিল সে বারবার বলছিল যে না, তুমি আসলে কোন একটা কিছু এমনি জাস্ট হয়তো ভুল কিছু একটা হচ্ছে তোমার সাথে। কিন্তু সে বারবারই বলতেছে যে না, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার বাইকের পেছনে কেউ একজন বসা। তো এরকম করতে করতে তারা মাঝে মাঝে যেটা হয় যে বিভিন্ন জায়গায় চা খেতে নামলো। এবং তখন যেটা দেখা দিত যে তার বড় ভাই সবসময় ছিল খুব হাসি খুশি দুষ্টামি করতো, কিন্তু সেই রাতে সে খুব চুপচাপ, তেমন কোনো কথা বলতেছে না, খুব টেনশনে আছে এরকম কিছু একটা।
তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার মানে কি হয়েছে, এরকম কেন আজকে? তখন সে বলে যে আমার কাছে খুব একটা জিনিস খুব ভয় লাগছে, মানে আমি কয়েকটা দিন ধরেই এই জিনিসটা নিয়ে খুব চিন্তিত। তো তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আসলে বিষয়টা কি ভাইয়া, মানে কি হয়েছে আপনার আসলে? তো তখন উনি বলে যে আসলে যখন আমি দেশের বাড়িতে ছিলাম, এই যে পাবনা থেকে যখন ফিরছি আমরা, তার আগে গতকাল সকালের দিকে যখন সে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাবে, এবং তাদের বাসা থেকে মসজিদটা ছিল একটু বেশ দূরে এবং হেঁটে হেঁটে যেতে হতো, এবং যেটা হয় যে একটু আগেই সে মানে যখন একটু অন্ধকার থাকে আজানের ঠিক একটু আগেই সে মসজিদের জন্য রওনা হয় সবসময় এটা। এবং উনি যখন তাদের বাসা ক্রস করে, মানে একটা ঢালু পথ আছে, সেই পথটা ক্রস করে যখন সে মসজিদ দিকে যাবে, তার আগে ছিল একটা পুকুর, এবং পুকুরের পাশে ছিল একটা অনেক পুরনো একটা আম গাছ। তো সেই আম গাছটাকে যখন সে ক্রস করে পুকুরে উজু করতে যাবে, তখন তার হঠাৎ করে মনে হচ্ছিল যে পেছন থেকে তার মানে পিছনে কেউ আসতেছে একটু পর। আচ্ছা। তো যখন সে হাঁটে মনে হয় যে তার পেছনে কেউ একজন তাকে ফলো করছে, কিন্তু যখন সে পেছনের দিকে তাকায় দেখে যে কেউ না। সে এটা প্রথমে মনে করছিল যে হয়তোবা গ্রামের কেউ মুসল্লিরা তার পেছন পেছন আসতেছে কয়েকজন, কিন্তু যখন সে বারবার পিছনের দিকে তাকায় দেখে যে পিছনে কিচ্ছু নেই। এরকম ভয়ে ভয়ে সে যেতে যেতে একটা সময় যখন সে আম গাছটাকে সে ক্রস করবে, অনেক পুরনো সে আম গাছ, তখন তার চোখে পড়ে অনেক লম্বা একটা ছায়া মূর্তির মতো কালো একটা লম্বা আলখাল্লা পরে এরকম কিছু একটা আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। এবং সেটা সে একদম খুব ভালো মতোই নাকি দেখতে পায়। এবং এটা দেখার পরে সে যেটা চিন্তা করে যে না, আমি হয়তো কোনো ভুল কিছু একটা দেখে ফেলেছি। সেটাকে সে ক্রস করে যখন পুকুর পাড়ে অজু করতে যায়, তখন সে যখন অজু করার সময় বসলো, তখনও তার কাছে মনে হচ্ছিল যে তার পাশে কেউ বসে অজু করতেছে তার মতোই। তো সে এই জিনিসগুলোর কারণে সে আরো বেশি ভয় পেয়ে যায়, এবং সে একটা সময় যেটা হয় যে এরকম ভয় পেয়ে মানে মসজিদে যাওয়ার পথে সে সেন্সলেস হয়ে যায়। তখন তাকে ওই যারা মুসল্লিরা আসে তাকে মানে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, আসলে তুমি কিছু কি খারাপ কিছু দেখছো? এবং সে বলে যে হ্যাঁ, আমি এরকম একটা কিছু ওই আম গাছের নিচে এরকম একটা ছায়ামূর্তির মতো দেখেছি। তখন ওই মুসল্লিরাও বলে যে আমরা সব সময় যেটা চেষ্টা করি, যদি একটু অন্ধকার থাকে তখন এই পথটা দিয়ে মানে আমরা যাই না আসলে, মানে অ্যাভয়েড করি, কারণ এই গাছটা অনেক পুরনো এবং এখানে যেটা হয় যে অনেক মানুষ অনেক কিছুই দেখেছে এক সময়। তো এরপরে সব ঠিক হয়ে গেল মোটামুটি, এবং যেটা হলো যে সে তার ভাইকে ঘটনাটা বলতেছে, এবং সে বলতেছে যখন মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমি যেখানেই যাই আমার কাছে মনে হয় যে আমার সাথে পিছন পিছন কেউ আসতেছে, বা আমি কোথাও বসলে আমার কাছে মনে হয় যে আমার পাশে কেউ একজন বসে আছে। ইভেন সে যখন এখন ঢাকায় ফিরতেছে বাইকের পিছনে বসা অবস্থায় তার কাছে এটাও মনে হচ্ছে যে তার পিছনে বসে কেউ আসতেছে। ওকে, হ্যাঁ। তো এভাবে করে তারা ঢাকায় ফিরলো এবং বেশ কয়েকদিন কেটে গেল। তো হঠাৎ করে রাত 2টার দিকে একটা কল আসলো, যে আমাকে ঘটনাটা যে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার কাছে একটা কল আসলো। তো কলের মধ্যে যেটা হয় যে তার ভাই আসলে তাকে কল করেছে, বড় ভাই, এবং সে তাকে কল করে ডাইরেক্ট বলে যে ভাই আমাকে তুই একটু সেভ কর, মানে আমি খুব মানে ভয় পাচ্ছি, তুই এখনই আমার বাসায় আয়। তখন 2টা থেকে 2:30 বাজে রাত্র, এবং ও বলে যে আমার ওই জিনিসটা আমার রুমে এখন আসছে এবং ওটা আমাকে মেরে ফেলবে, এরকম একটা কিছু সে বলে। তখন তার যে ছোট ভাই মানে ছোট ভাই যে সে চিন্তা করে যে কি হলো আসলে, মানে তার কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হলো, যে 2:30 দিকে উঠে আসাও তো একটু টান ব্যাপার। সে চিন্তা করলো আচ্ছা ঠিক আছে আমি সকালের দিকে আসি, তুমি ভয় পেও না, সকালের দিকে আসি। সে মনে করলো যে তার ভাইয়ের মনে হয় মাথায় সমস্যা হয়েছে বা কিছু একটা এরকম প্রবলেম। তো এরপরে সকালের দিকে একটা দুঃসংবাদ সে পেল ঘুম থেকে ওঠার সাথে সাথেই, যে দুঃসংবাদ হচ্ছে এরকম যে তার ভাই গতকাল রাত্রি সুইসাইড করে মারা গেছে। আচ্ছা। তো এই খবরটা শোনার পরে সে অনেক বেশি হার্ড হয়, এবং সে যেটা চিন্তা করে যে হয়তোবা আমি যদি তখন যেতাম, মানে ওর কথাটা শুনে হয়তোবা আমি তাকে মানে বাঁচাতে পারতাম বা কিছু একটা তাকে সেভ করার চেষ্টা করতে পারতাম। তো এটা নিয়ে সে নিজেও অনেক ডিপ্রেসড থাকে কয়েকদিন, যে আসলে আমারই হয়তোবা ভুল ছিল, এবং এটা তার ভাই আসলে হয়তোবা সত্যি কথাই বলেছিল যে এরকম কিছু একটা বারবার তাকে পিছু করছে। তো এরপরে আরো বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে তো যে ছোট ভাইটা ছিল, তো ওনার কাছে হঠাৎ করে একদিন রাত্রে উনি ঘুমাচ্ছিল, তো তখন ছিল শীতের রাত, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় রাতে। ঘুম ভাঙার পরে সে যেটা ফিল করে যে তার রুমের ভিতরে মনে হচ্ছে অন্ধকারের ভিতরে একটা খুব
বাজে একটা গন্ধ তার রুমের ভিতরে, মানে একটা মাংস পচা গন্ধ থাকে না, ওরকম একটা মাংস পচা গন্ধ তার রুমের ভিতরে। এবং সে চিন্তা করতে থাকে এরকম তো কিছু নাই যে এরকম গন্ধ আসবে। তো সে যখন চোখটা খুলে ভালো মতো দেখার চেষ্টা করে, সে দেখে যে মশারির বাইরে যে কালো ঘুটঘুটে অন্ধকার, সে অন্ধকারের থেকেও আরো ঘন কালো একটা কিছু একবার তার বিছানার এপাশ থেকে ওই পাশে হাঁটা চলাফেরা করছে। এবং সেইটা মানে মনে হচ্ছে সে শব্দ শুনতে পাচ্ছে, এরকম খুব ভয়ানক একটা কিছু যে তার আশেপাশে সেটা চলছে, মানে হাঁটা চলাফেরা করছে। ইভেন তার মশারিটাও একটু পরপর, মানে বাতাসে যেমন ফ্যান ছেড়ে যেমন মশারিটা একটু নড়ে ওঠে, ঠিক সেইভাবে নড়ছে। মনে হচ্ছে যে তার মশারির আশেপাশে বা তার রুমটা অন্য একটা ডিমেনশনে চলে গেছে সবকিছু। আচ্ছা, মনে হচ্ছে সে তার রুমটার ভিতরেই আছে ঠিকই, বাট আশেপাশের পরিবেশটা সম্পূর্ণ ডিফারেন্ট, একদম কালো একটা অন্ধকার তাকে গ্রাস করে বসেছে। এবং একটা সময় সে যেটা মানে খুব দোয়া পড়ার চেষ্টা করতে থাকলো যে নিজেকে যেভাবে সেভ করা যায়, কারণ সে বুঝতে পারছিল যে এটা আসলে নর্মাল কিছু একটা না, একটা ঝামেলায় পড়ে গেছে আসলে। তারপর সে যেটা দেখলো একটা সময় হঠাৎ করে তন্দ্রার মতো একটা তন্দ্রাচ্ছন্ন একটা অবস্থা তার মধ্যে চলে আসলো। এবং হঠাৎ করে সে খেয়াল করলো তার মশারিটা ঠিক যেখানে তার পাটা, মশারি ঠিক সেই জায়গাটাতে একটা কালো অনেক লোমশ একটা কিছুর মতো ওখানে বসে আছে। এবং ওই জিনিসটা থেকে যখন সে অন্ধকারের মধ্যেই দেখতে পেল যে ওই জিনিসটার চেহারাটা এমন যে মানুষের মতোই চেহারা, সেটাকে নারীও বলা যায় না, পুরুষও বলা যায় না, এবং সম্পূর্ণ রক্ত মাখা একটা চেহারা। আচ্ছা, এবং ওটার চোখগুলো ঠিকরে বাইরে বের হয়ে আসছে, এবং জিভটা মনে হচ্ছে কেউ যখন ফাঁসি দিলে যে অবস্থাটা হয় ঠিক ওইভাবে বের হয়ে আসছে, এবং সম্পূর্ণ মানে মুখ থেকে রক্ত পড়তেছে এরকম একটা জিনিস। তো এটা দেখার পরে সে অনেক জোরে চিৎকার করে ওঠে, এবং চিৎকার করার পরে সে সেন্সলেস হয়ে যায়। এবং পরে যেটা হয় যে সকালের দিকে তার বাবা মারা তাকে ওখান থেকে করে যে কি হয়েছে তোমার, আসলে এটা কি হলো আসলে। তখন সে বলে যে আমি এরকম কিছু একটা দেখেছি। তবে এই কথাগুলো সে মানে সবার সাথে খুব একটা শেয়ার করে না, কেননা এগুলো আসলে এখন আমাদের বর্তমান যুগে অনেকটা বিশ্বাসযোগ্য হয় না অনেকের কাছে বললেও। তো সেই যেটা তখন সে বুঝতে পারে যে না, আসলে তার বড় ভাই যে তার সাথে মানে আসছিল বাইকে করে, তখন যে তার বড় ভাই বলেছিল যে আমার সাথে কিছু একটা আসছে, তখন সেই জিনিসটা বিশ্বাস করতে বাধ্য হয় যে আসলেই হয়তোবা তার বড় ভাইয়ের মৃত্যুর পিছনে হয়তোবা কোনো কারণ আছে। আচ্ছা, তখন সে সেটা বিশ্বাস করে বা ভেবে নেয় হ্যাঁ, আধিক ভৌতিক কোন একটা কারণ আছে। এবং সে ওই ভয়টা পাওয়া শুরু করে যে যেহেতু তার বড় ভাইও মারা গেছে এবং সেও হয়তোবা বুঝি মারা যাবে, ওইটা হয়তো কোনো মৃত্যুদূত যেটা তার বড় ভাইকে নিয়ে চলে গেছে, এবং তাকেও হয়তোবা সেরকম ভয় পাচ্ছে আসলে। তো এই ঘটনাটা সে একটা অনেক ভালো একজন আলেম, একজন হুজুরের কাছে ঘটনাটা শেয়ার করার পরে উনি যেটা ওনাকে বলে যে আসলে সবকিছু তো আল্লাহর হাতে, তুমি এই জিনিসটাকে ভয় পেও না, হয়তোবা ওটা খুব খারাপ একটা জিন ছিল, কোন একটা খারাপ কিছু ছিল যেটা তোমার ভাইয়ের সাথে চলে আসছে, এবং ওই ডেভিল যে জিনিসটা সেটা হয়তোবা তাকে হিপ্নোটাইজ করে মানে ফাঁসি যে মানে সুইসাইড যেটা করে সেই জিনিসটাকে করতে বাধ্য করছে। এবং তুমি যেটা করো যে তুমি ঠিক মতো ভালো মতো নামাজ পড়ো, আমল করো, আশা করি তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো তুমি মানে যখন এরকম কিছু দেখবা তখনই তুমি সবসময় মানে আয়াতুল কুরসিটা পড়ার চেষ্টা করবা এবং মনে একটা সবসময় সাহস রাখবা। তো এই ঘটনাটা আমাকে জিকু ভাই আমাকে বলছে, ভাই যে শেয়ার করছে যে ওনার লাইফে একটা এরকম একটা সমস্যা হয়েছিল এক সময় তার বড় ভাইকে নিয়ে, এবং এটা সে এখনো মানে কষ্ট পায় যে তার বড় ভাই যখন যাকে ফোন করেছিল তখন যদি সে সাথে সাথে তার বাসায় মানে পৌঁছাইতে পারতো, হয়তো তার বড় ভাই এখন বেঁচে থাকতো আর কি। রাইট, এই ছিল আমার ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা পরবর্তী ঘটনা চলে যাবো বাবুফের, এবং এটা বাবুফের লাস্ট ঘটনা। তো আমরা সেই ঘটনায় চলে যাই এবং আশা করছি যে আগের ঘটনার মতো এই ঘটনাটাও আপনাদের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে আসাদ ভাইয়ের কাহিনী। উনি আপনার বেশ আগের কাহিনী আর কি, এটা 80-র দশকের কাহিনী, লাইক 88-89 এরকম একটা সময়ের কাহিনী। বাবর রোডে ঘটেছিল, মোহাম্মদপুর বাবর রোড। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি নিষেধ করেননি কিছু বলতে, সেই জন্য আপনি নামটা বলে দিলেন জায়গাটা। আচ্ছা, এই বাবর রোড নিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু এই জন্যই বললাম যে মানে পুরো মোহাম্মদপুর নিয়ে আছে। জি, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, হ্যাঁ সেটাই। তো বাবর রোডের ওই বাসাটার কাহিনী হচ্ছে, বাসাটা অনেক পুরনো ছিল রাসেল ভাই, এবং পাকিস্তান আমলের বাসা। তো আসাদ ভাইয়ের যে দুলা ভাই, উনি ওই বাসাটা মানে ওনাদের ইসে থেকে কিনে নেন আর কি, তার ফ্রেন্ডের কাছ থেকে বাসাটা কেনার পরে ওনাদের ছিল বাসাটা যখন উনি কেনেন, বাসাটার অলরেডি অনেক ভগ্ন দশা,
মানে বাসার অবস্থা খুব একটা ভালো না, ওখানে নতুন করে দালান তুলতে হবে আর কি, এছাড়া ওখানে থাকার মতো অবস্থা নাই। তো আসাদ ভাইয়ের রেসপন্সিবিলিটি পড়ে ওই বাড়িটাতে থাকা, এবং বাড়িটা ওরা যখন ভেঙে তৈরি করবে এবং পুরো দায়িত্বই আর কি ওনার দেখাশোনা করা লাগবে, ওনার দুলা ভাইয়ের বাড়ি। তো উনি যখন ফার্স্ট যায় ওখানে, তখন বাসাটা এমন একটা জায়গায় পড়ছে, বাবর রোডের এমন একটা অংশে, মানে হুমায়ুন রোডের কাছাকাছি, ওই জায়গাটা বেশ অন্ধকার এবং মানুষজন একদমই থাকে না, প্রায় নির্জন হয়ে যায় রাতের বেলা। এরকম জায়গা কিন্তু বাবর রোডে এখনো আমার ধারণা আছে, এবং আমার ধারণা আছে আসলে আছে, এখনো আছে। তো ওই জায়গাটা এরকম অন্ধকার হয়ে যায়। তো রাতের বেলা উনি আসছে, উনি নর্মালি উনি থাকতে হচ্ছে বেইলি রোডের কাছে, বেশ মানে বিজি একটা এলাকা, ওখান থেকে এই অন্ধকার জায়গাটা এসে ওনার ভাল লাগছে না আর কি। তো রাতের বেলা উনি আপনার দেখা যাচ্ছে যে সময় কিভাবে কাটাবে এরকম চিন্তা করে উনি চিন্তা করলো যে একলা ওই বাসায় বসে না থেকে উনি শ্যামলী সিনেমা হলে সিনেমা দেখতে যায়। আচ্ছা। তো উনি সিনেমা দেখে রাত 9টা থেকে 12টা, এই গভীর রাতে লেট নাইট শো ছবি দেখে উনি শ্যামলীর থেকে ব্যাক করে আসতে থাকেন। তো উনি যখন আসেন পুরো রাস্তা নর্মালি আসেন, এসে যখন নাকি উনি আপনার ইসে ঢোকেন আর কি, বাড়িটার যে গলিটা ঢুকেই উনি বেশ একটা ধাক্কা মতো খান, কারণ উনি দেখছেন যে ওই বাসার ঠিক দুই পাশে কতগুলো কুকুর মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাসাটার দিকে আছে, না ঘেউ করছে, লাইক কেউ একজন আছে, কাউকে দেখে কুকুর চিৎকার করছে। এখন উনি এটা দেখে একটু মনে করেন যে বাসায় কি কেউ ঢুকলো, আমার দায়িত্বে রেখে গেছে বাসা, হ্যাঁ বাসায় মানে মানুষজন আজে বাজে মানুষ যদি ঢুকে, এই একটা ভয় ওনার মধ্যে কাজ করছে যে মানে খারাপ মানুষ যদি ঢুকে। তবে 80 দশকের ওই সময়টাতে তখনও এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হয় নাই রাসেল ভাই, যে খালি বাসা পেলেই মানুষ ঢুকে পড়তো। আচ্ছা। তো এসব চিন্তা করে উনি লাস্টে কিছুক্ষণ চিন্তা করে বাসায় ঢুকবে কিনা, উনি হেঁটে হেঁটে ওখানে একটা ক্যাম্প আছে, ক্যাম্পের কাছে যায়, ওখান থেকে সিগারেট কিনে নিয়ে উনি আবার আসে, এসে দেখে যে ঠিকই কুকুরগুলো এখনো ওইখানে দাঁড়ায় আছে, ঘেউ ঘেউ করে আবার গড় করতেছে। তো উনি একসময় আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসার কাছে যায়। বাসার কাছে যখন যায় কুকুরগুলো ওনাকে দেখে মানে দেখা যায় গড় করতে, মানে জিনিসটা হচ্ছে কুকুর উল্টা চিৎকার করার বদলে ওনাকে দেখে যেন সাহস ফিরে পায়, এরকম একটা ব্যাপার কুকুরের। তো উনি আস্তে করে যে ওই বাসার মূল গেটটা খুলে, মানে ওই যেটা নর্মাল যে লোহার গেট ছিল ওটা খুলে উনি আস্তে আস্তে ঢুকে, এবং ওনার বুকের ভেতরে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে, মনে হচ্ছে একটা খালি বাড়ি যেগুলো দরজা জানালা মানে কিছুগুলো খোলা ভেতরের দিকে, কাঠের জানালা, তার মধ্যে কাঁচ লাগানো এবং কয়েকটা জানালা খোলা, এবং উনি ওই খোলা জানালা দিয়ে ভেতরে দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আবছা কিছু দেখা যায়, মানে মনে হচ্ছে যে ঘরের ভেতরের কিছু, হ্যাঁ এরকম মনে হচ্ছে, এবং একটা ভ্যাপসা গন্ধ। এরকম খালি বাড়িতে কখনো যদি আপনি যান রাসেল ভাই, আপনার কাছে কিন্তু মনে হবে যে বাড়ির ভিতরে আলাদা একটা প্রাণ আছে, বাড়ির নিজেরই একটা প্রাণ আছে। খুবই ভালো কথা বলেছেন যে আপনি বাড়ির ভেতরেও বাড়ির নিজের একটা ক্যারেক্টার আছে, বাড়ির ভেতরে। এটা সত্যি কথা রাসেল ভাই, আমরা যখন বাড়ি করি, আমি আমাদের বাসা পুরো খালি করে ফেলছি, একতলা বাসা, সেখানেও কিন্তু আমি যখন ঢুকছি আমার মনে হচ্ছে কিছু একটা বেরোবে ঘরের ভেতর থেকে, এরকম একটা ফিলিংস। আমার নিতান্ত পরিচিত একটা বাসা, সেখানেও আমার এরকম মনে হয়েছে। তো উনার এই জিনিসটা উনি যখন বলে, এই উনার এই ফিলিংসটা আমি বেশ ভালো মতো বোধগম্য হয়েছে আমার। তো এরকম হলে উনি সিঁড়িতে তারপর উঠে যায়। তো সিঁড়িগুলা মোজাইকের সিঁড়ি, উনি বলছে যে বেশ মানে নকশা করা ছিল, সেই পাকিস্তান আমলের বাড়ি, উঠে উপরে উঠে গেছে। তো উনি যখন নাকি দোতলায় যায়, দোতলায় যে উনি যে রুমটার মধ্যে থাকছে আর কি, যেখানে ওনার মানে একটা চৌকি রাখছে, উনি টেবিল রাখছে থাকার জন্য, ওখানে যায় যে উনি লাইট জ্বালার পরে মানে ওনার সেট আপ করে সবকিছু রেখে ঠেকে উনি বসে থাকে কিছুক্ষণ, বসে থেকে একসময় ঘুমানোর চিন্তা করে। তো যখন বাতি নিভাই দিয়ে উনি শুয়ে পড়ছে, তো কিছুক্ষণ শুয়ে চিন্তা করতেছে যে এরকম কুকুর, এবং কুকুর ডাকতেছে অনবরত, কিন্তু কুকুর ডাকছে একটু পর। তো কুকুর কেন ডাকে বা বাসাটা খালি, একটু ভয় পাচ্ছে, ভূত প্রেতের ভয় একটু মনে ওনার ধরছে, কারণ উনি জানে যে এই বাসাগুলোকে নাকি পাকিস্তান আমলে যখন যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী নাকি এগুলোকে কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে তৈরি করছে, এবং বিভিন্ন রকমের মানে অত্যাচার এসব বাড়ির মধ্যে হয়েছে। তো একটু ভয় পাচ্ছে সব স্মৃতিতে। তো একসময় উনি হঠাৎ করে খেয়াল করে, কিছুক্ষণ পরে হঠাৎ মনে হয় একদম নিস্তব্ধ হয়ে যায় পুরো জায়গাটা। আচ্ছা। মানে কোনো কুকুরের শব্দ নাই, অ্যাজ ওয়েল অ্যাজ ঝিঝি পোকা বা যে কোনো রকমের শব্দ, পুরোটাই নিস্তব্ধ হয়ে গেছে, মনে হচ্ছে একদম চুপচাপ একটা এনভায়রনমেন্ট। তো এরকম শব্দ শুনে উনি বেশ অবাক হয়ে যায়, এরকম কেন, মানে এরকম হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল, মানে একটা অস্বস্তিকর ফিলিংস ওনার মধ্যে। এই সময় খুবই স্বাভাবিক, মানে সেটাই তো, হ্যাঁ উনি হঠাৎ করে শব্দ পায়, ঝনঝন মানে কিছু একটা পড়তেছে নিচে, মানে হাঁড়ি পাতিল এগুলো কিছু পড়তেছে, হ্যাঁ এরকম শব্দ। মানে অবাক হয়ে যায়, ঘটনা কি হাঁড়ি পাতিল নিচে থাকার কথা না। উনি করে কি
হাঁটে, হেঁটে রুম থেকে বের হয়, বের হয়ে আস্তে আস্তে সিঁড়িতে নামতে থাকে নিচের দিকে। সিঁড়িতে নামতেছে, তখন মনে হচ্ছে মানুষের কোলাহল, লাইক কি কি ঝগড়া করতেছে, মানুষ কি কি বলতেছে, একটা মহিলার কণ্ঠ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ হাঁড়ি পাতিল এগুলা নাড়া হচ্ছে, হ্যাঁ, এরকম একটা কথা, মানে মহিলার কণ্ঠস্বর শুনতেছে উনি রীতিমতো, যে কথা বলতেছে, কি কি চিৎকার করে করে এটা সেটা বলতেছে। তো উনি করে কি আস্তে আস্তে হেঁটে ওই যায়, যে এবং উনি ওই জানলার সামনেতে শুনতেছে যে অন্ধকার ঘরের ভেতর থেকে শব্দগুলো আসতেছে, ঠিক আছে। তো ওখানে লাইটও নাই, কিছু নাই, উনি জানলা দিয়ে আস্তে করে তাকায় ভেতরে, বাসাটার ভেতরে, দেখে যে ওখানে মনে হয় কোন একটা কিচেন বা কিছু আছে, সেখানে কিছু নাড়াচাড়া হচ্ছে, মানুষের আবয়ব বুঝতে পারতেছে, কেউ মানে কিচেনে কাজ করতেছে মহিলা, এবং অন্ধকারের মধ্যে কিভাবে একজন মানুষ নাড়াচাড়া করতেছে, মানুষের কাজ এবং উনি বড় একটা হাড়ির মতো দেখতেছে, এরকম পাতিলের মতো নড়তেছে ওখানে, হ্যাঁ, এবং কথা বলতেছে সেই মানে অস্পষ্ট শব্দ, হ্যাঁ, যে এটা এভাবে ফেলাই দিছি, এরকম হতেছে, হেরা আসবে, এই ধরনের কথা। তো উনি না খুব ভয় পেয়ে যায়। উনি ভয় পেয়ে করে কি, এক সময় মানে চলে যাবে কি ভাবতেছে, এই সময় কি মনে করুন উনি দরজাটা ধাক্কা দেয়, ওই যে দরজা দিয়ে রুমে ঢোকার, দরজাটা যখন ধাক্কা দেয় উনি ক্যাচ করে দরজা খুলে দেখে ভিতরে কোনো শব্দ নেই, পুরা নিস্তব্ধ হয়ে গেছে ভিতরে। তখন ওনার গায়ের মধ্যে একটা কাঁটা দিয়ে ওঠে, যে আমার কাছে খুব অদ্ভুত লাগে, হ্যাঁ, যে কি হচ্ছে, যে ভিতরে এরকম শব্দ পেলাম এসে। এবং উনি যখন নাকি আবার সিঁড়িতে উঠে আসছে, মাঝ সিঁড়িতে উঠে আসছে, তখন শুনতেছে পুরুষ কণ্ঠের চিৎকার, যে কেউ কিছু গালি দিতেছে, দিতেছে, মানে জঘন্য অবস্থা। তো উনি না খুব ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে বাড়ির মধ্যে কোলাহল শুরু হয়ে গেলে হলো। উনি উপর থেকে তাকালো নিচে, তাকে দেখে মনে হলো 3-4 জন মানুষ দাঁড়ায় আছে এবং তারা চিৎকার করতেছে ভেতরে, মানে ওই রুমের ভেতরে। এবং উনি যখন নাকি কিছুক্ষণ তাকায় আছে, হঠাৎ করে দেখে যে ওটার মধ্যে কেউ ওনার দিকে তাকাইছে উপরে, এবং উনি এটা দেখা শেষ দৌড় দিছে ওনার রুমের দিকে। ছেড়ে যখন দৌড় দিছে, রুমের মধ্যে ঢুকে তাড়াতাড়ি দরজা লাগাই দিছে, তখন শুনতেছে যে ওনার রুমের যে জানলার পাশ থেকে কেউ হাসতেছে কণ্ঠে, মানে এটা পুরুষ কণ্ঠের হাসি। এবং উনি প্রচন্ড ভয় পায় এবং কাইন্ড অফ সেন্সলেস এর মতো হয়, মানে পুরো সেন্স চলে যায় না, ওনার কিছু সেন্স থাকে। উনি চুপচাপ বালিশে মুখ গুজে শুয়েছিল এবং উনি সারা রাত এইসব শব্দ শুনতেছিল, বিভিন্ন রকমের চিৎকার, চেঁচামেচি, এই ধরনের ব্যাপার স্যাপার, এবং কেউ কাউকে মারতেছে, এরকম মানে প্রচন্ড অমানসিক গড়গড় এরকম শব্দ উনি কিন্তু শুনতেছে রাত্রেবেলা। তো যখন নাকি ফজরের দিক হয়ে যায়, আজানের শব্দ হয়, তখন আস্তে আস্তে সব চলে যায়। এবং উনি সকালবেলায় ওই যখনই একটু আলো ফুটছে, ওই বাসার থেকে ওনার মানে মানি ব্যাগ যা আছে নিয়ে ওখান থেকে তলপি হয়ে দৌড় দিয়ে বের হয়ে যায়, এবং আর কিছু বলে না। ওনার দুলাভাইকে বলে এইসব ঘটনা, যে এই জিনিস দেখছে। তো ওনার দুলাভাই বলে যে আসলে আমার উচিত হয় নাই তোমাকে থাকতে দাও, কারণ ওই বাসার অনেক ইতিহাস আছে, ওইখানে যে ফ্যামিলি ছিল তাদেরকে পুরাই মার্ডার করা হয়েছিল, পাকিস্তান আর্মি এসে মার্ডার করছে, এবং তারা ওখানে ক্যাম্প করেছিল, এবং অনেকগুলো বাড়ি ওখানে ক্যাম্প করেছিল। আরেকটা বাড়িতে আমার খালুই নিছিল, রিনোভেট করছিল, আপনাকে মনে হয় আমাকে বলেছিলেন, রাইট। ওই জায়গাটা নাকি পুরোপুরি এই ধরনের এরকম হন্টেড জায়গা। এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে, আমি লাস্ট যখন আসছি তখন দেখছি অনেকগুলো নতুন দালান রাসেল ভাই। বাট স্টিল আমি কিন্তু রাতের বেলা ওখান থেকে চলাফেরা করতে গেলে, গভীর রাতে যদি কখনো ওই জায়গায় যাই, আমি আস্তে করে মোটরসাইকেল থামায় দাঁড়ায় দেখি, একটু ফিল করার চেষ্টা করি যে পরিবেশ কি আগের মতো আছে কিনা ওখানে। বাহ, চমৎকার লাগলো বাবু ভাই আপনার এই ঘটনাটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। এবং আপনি কয়েকদিন